আজ থেকে কিছু মাস আগেও যখন রকের রিটার্নের কথা হতো তখন সবাই বলতো যে রক কবে ডাব্লিউডাব্লিউইতে আসবে, কবে রকের রিটার্ন হবে। কিন্তু এখন রক কী এমন করলো যার ফলে এখন রক ডাব্লিউডাব্লিউইতে আসছে, কিন্তু তবু অনেকে বলছে যে রক হয়তো না এলেই ভালো হতো। রকের অ্যাকচুয়াল সমস্যাটা কি হয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। আর এর পরে আর কি কি হতে পারে, আর রককে নিয়ে কী কী আপডেট আসছে, কী কী নিউজ আসছে, সেগুলো সব এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। So let's start the entertainment. Yes, man! Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমেই যে সমস্যাটা হয়ে গেছে সেটা হয়েছে র অন নেটফ্লিক্সের প্রথম এপিসোডটাকে নিয়ে। এবার দেখো, যদি আমরা নর্মাল একটা রয়ের পিওভি থেকে দেখি তাহলে আমরা বলবো যে রয়ের এপিসোডটা তো দুর্দান্ত ছিল। রয়ের এপিসোডে ডাব্লিউডাব্লিউ যা যা অ্যাডভার্টাইজ করেছিল সেগুলোই আমাদের দিয়েছে। রয়ের এপিসোডে আমরা অনেক বড় বড় ম্যাচ দেখতে পেয়েছি, যেমন রোমান রিংস, সোলো সিকোয়া, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকেন্টায়ার, জেউসো, লিভ মর্গান, রিয়া রিপ্লি। তো সব কিছুই তো হয়েছে। আন্ডারটেকারের রিটার্ন হয়েছে, জন সিনা এসেছে, রক এসেছে। তাহলে র কোথায় খারাপ হলো? এবার দেখো, রয়ের না এখানে ঠিক খারাপ হওয়ার কথা হচ্ছে না। আসলে র থেকে সবাই যতটা এক্সপেক্ট করেছিল র তার থেকে একটু কম ডেলিভার করেছে। কারণ দেখো, এটা আমাদেরও দোষ না। আমরা যদি দেখতাম যে ডাব্লিউডাব্লিউ কোনো একটা কিছুকে হাইপ করছে আর আমরা নিজেদের মধ্যে হাইপ বানিয়ে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা যদি ডিসঅ্যাপয়েন্ট হই তাহলে আমরা বলবো যে এটা আমাদেরই দোষ, কারণ আমরাই ভুল এক্সপেকটেশন লাগিয়েছিলাম। কিন্তু র অন নেটফ্লিক্সের ক্ষেত্রে কিন্তু তাই ছিল না। র অন নেটফ্লিক্সকে ডাব্লিউডাব্লিউ নিজে থেকে হাইপ করছিল আর নিজে থেকে এটা একটা বড় শো দেখানোর চেষ্টা করছিল। এবার আমি বলবো না যে ডাব্লিউডাব্লিউ একদমই সেই শোতে কিছু করেনি। যেমন বললাম, ডাব্লিউডাব্লিউ যা যা অ্যাডভার্টাইজ করেছিল সেগুলো ডাব্লিউডাব্লিউ করেছে, কিন্তু তবু আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল শোটা থেকে, যেটা হয়তো আমরা পুরোপুরি পাইনি। এবার এই শোতে না বাকি সব কিছু ঠিক ছিল। জন সিনাও ঠিক কাজ করেছে, বাকি সব যত ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলোও ঠিকঠাক ছিল, ভালো ম্যাচ ছিল, সব ঠিক আছে। মেন গন্ডগোল যেখানে হয়েছে সেটা হচ্ছে দ্য রকের অ্যাপিয়ারেন্সে। এবার দেখো, রক এসেছে, এত দূর অবধি সব কিছু ঠিক ছিল, কিন্তু তারপর যখন রক নিজের হাতে মাইকটা তুলে নিল তারপর থেকেই শুরু হলো একের পর এক সমস্যা। আমরা অনেক কিছু না এক্সপেক্ট করেছিলাম, যেমন এই বছরের রাসেলমেনিয়ার জন্য রকের জন্য যে দুটো ম্যাচকে মানে রিউমার করা হচ্ছিল, সেই দুটো ম্যাচ হলো এক রক ভার্সেস রোমান রিংস, যেটা অনেক বছর ধরেই আমরা কল্পনা করে আসছি, আর একটা হচ্ছে রক ভার্সেস কোডি রোডস। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম রক রতে এলো, রক মাইকে সবার প্রথমে নেটফ্লিক্সকে প্রমোট করলো, যেটা হওয়ার কথাই ছিল যেহেতু নেটফ্লিক্সে প্রথম এপিসোড। কিন্তু তারপর তারপর যেটা শুরু হলো সেটাই আর কেউ মেনে নিতে পারছে না। আমরা দেখলাম যে রিং সাইডে কোডি রোডসকে দেখা যাচ্ছে আর রক কোডি রোডসের সাথে ভালোভাবে কথা বলছে। রক কোডি রোডসের প্রশংসা করছে। রক বলছে যে কোডি রোডস এই কোম্পানিকে তার নিজের ব্যাকে এতদিন ক্যারি করে এসেছে। তো সব কিছুই ঠিক, কোনো কথাই মিথ্যে না। কিন্তু তারপর আমরা দেখলাম যে রক নিচে নেমে কোডি রোডসকে হাক করলো, আর এইখানেই গন্ডগোলটা হয়ে গেল। কারণ দেখো, এতদিন আমরা যে স্টোরি লাইনটা দেখছিলাম সেটা হচ্ছে রক আর কোডি রোডস একে অপরের শত্রু ছিল। এবার তোমরা বলতে পারো মানে র আফটার রাসেলমেনিয়া তো রক কোডি রোডসের বন্ধু হয়ে গেছিলো। না, রক কোডি রোডসের বন্ধু হয়নি। আগের বছর রাসেলমেনিয়ার পরে রয়ের এপিসোডেও যখন রক এসেছিল তখন রক যেতে যেতে কোডি রোডসকে একটা কথা বলেছিল যে রক যবেই আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে রক সবার প্রথমে কোডি রোডসের জন্যই যাবে। তো এবার কি হলো যে রক হঠাৎ করে নিজের ফেস টার্ন করে নিল আর কোডি রোডসের এত প্রশংসা করতে লাগলো। আর রকের যে ফাইনাল বস ক্যারেক্টার, সেই ফাইনাল বস ক্যারেক্টারে কিন্তু রক কারোর সাথে এতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার করে না, আর বিশেষ করে কোডি রোডসের সাথে তো করবেই না। আর যেখানে কোডি রোডসকে রক আগের বছর মেরে মেরে ভূত বানিয়ে দিয়েছিল, সেখানে সে কীভাবেই বা কোডি রোডসের সাথে এত বন্ধুত্ব পরায়ণ আচরণ করতে পারে। শুধু তাই না, তারপর আমরা রকের একটা ইনস্টাগ্রাম লাইভ দেখতে পাই, যেখানে আমরা পরে দেখতে পাই যে রক ব্যাক স্টেজে গিয়ে মানে কোডি রোডসের সাথে মদও খাচ্ছে। আর এই ব্যাপারটাই না কেউ মেনে নিতে পারছে না, যে তাহলে আমরা এতদিন ধরে যে স্টোরিটা দেখলাম সেই স্টোরিটার মানে কি হলো। এবার স্টোরিটা ছাড়ো, আমরা রকের এর আগে রিটার্ন কবে দেখেছিলাম? ব্যাড ব্লাডে, যখন ব্যাড ব্লাডের শেষে এসে রক একটা 3-2-1 বলেছিল। তো সেইটারও বা মানে কি ছিল? মানে ওই যে 1-2-3 বলা, ওইটাও বা কী জন্য ছিল? রোমান রিংস আর কোডি রোডসকে দেখে? তো এইসবেরই না কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর রকের কথা আমরা যদি একবারের জন্য সাইডেও রেখে দিই তাহলে কোডি রোডসকে নেব সত্যি অনেকটাই স্টুপিড লাগছে। এবার দেখো, কোডি রোডসের ফ্যান্সরা হয়তো রেগে যাও যে কেন কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কোডি রোডসকে বারবার এরকম বলা হয়। এখানে না কোডি রোডসের নিজেরও দোষ আছে। এবার ডাব্লিউডাব্লিউর কতটা দোষ, কোডি রোডসের কতটা দোষ তা আমি সত্যিই জানি না, কিন্তু যাই হোক না কেন দোষ দুই পক্ষেরই আছে। প্রথমত, ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে এতটা ইনোসেন্ট কেন দেখাচ্ছে? কোডি রোডস একটা চ্যাম্পিয়ন, তার মধ্যে মিনিমাম চ্যাম্পিয়ন অ্যাটিটিউডটুকু তো থাকা দরকার। ঠিক আছে, রক নয় কোডি রোডসের সাথে ভালোভাবে কথা বলছে। কোডি রোডস কি আগের বছর যা যা হয়েছিল সব ভুলে গেছে? এবার দেখো, এবার তোমরা বলবে যে এত সিরিয়াস কেন হচ্ছে, এটা তো জাস্ট একটা স্টোরি লাইন।
আমরা তো অ্যাজ আ স্টোরি লাইন পার্সপেক্টিভ দিয়ে দেখবো না ব্যাপারটা, আমরা তো দেখবো না যে রিয়েল লাইফে কী চলছে। আমরা এখানে ডাব্লিউডাব্লিউইর প্রোডাক্টকে দেখতে এসেছি, তো আমরা তো এটাই দেখবো যে স্টোরি লাইনে কী চলছে। এবার স্টোরি লাইনে হট করে যদি রক আর কোডি রোডস এতটা বন্ধুর মতো হয়ে যায় তাহলে আর কী করেই বা হবে। এবার দেখো ট্রিপল এইচ একটা কথা বলেছিল যে নেটফ্লিক্সের যে শোটা ছিল সেটা জাস্ট একটা ওয়ান অফ শো ছিল, মানে একটা পার্টি টাইপের ছিল, এখানে স্টোরি লাইনের কোনো সম্পর্ক নেই। যেটা আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেওছিলাম যে কেন আসলে রক এরকম আচরণ করেছে রতে এসে, কিন্তু সেই সব তো না বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে মেনে নেওয়া যায়। কিন্তু আমরা যদি স্টোরি লাইন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমরা রেসলিং ফ্যান্স যারা, আমি এখানে ক্যাজুয়াল অডিয়েন্সের কথা বলছি না, যারা প্রথমবারের জন্য এসেছিলো তাদের কথা বলছি না, আমরা এতদিন ধরে যে স্টোরিটাকে ফলো করে আসছি সেই স্টোরিটার তাহলে মানে কী দাঁড়ালো? আমরা কি এতটাই বোকা? আরে এবার যদি আমরা আবার পরে দেখি যে রক আর কোডি রোডসের মধ্যে ফিউজ শুরু হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? যে নেটফ্লিক্সের প্রথম এপিসোডে যা হয়েছিল সেটা জাস্ট একটা মজার জন্য ছিল, সেটাকে এবার আমাদের ভুলে যেতে হবে? তো এ তো গেল রক আর কোডি রোডসের পয়েন্ট অফ ভিউর কথা, যে কীভাবে রক পুরো মিস আপ করে দিয়েছে ব্যাপারটাকে। এবার না রক মানে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে নেক্সট এনএক্সটির এপিসোডে এসে, মানে গতকাল রক যখন এনএক্সটির এপিসোডে এসেছিল তখন রক এটা নিয়ে বলার চেষ্টা করেছিল যে যখন আমি 1 বছর আগে কোডি রোডসকে মারছিলাম তখন সবাই বলছিল যে কেন কোডি রোডসের সাথে এত খারাপ ব্যবহার করছে, কেন কোডি রোডসকে মারছে, তখনও সবার প্রবলেম ছিল। আর এখন যখন 1 বছর পর আমি কোডি রোডসকে তার ফ্লাওয়ার দিতে এসেছি তখন সবাই বলছে যে কী করে রক কোডি রোডসের সাথে এত ভালো ব্যবহার করছে, কী করে রক কোডি রোডসের সাথে ব্যাক স্টেজে গিয়ে ড্রিঙ্ক করছে। তো এই প্রবলেমটা সবার মধ্যে চলতেই থাকবে। তো রক সবাইকে একটা কথাই বলেছে যে নো ইউর রোল অ্যান্ড শাট ইউর মাউথ অ্যান্ড এনজয় দ্য রাইড, যেটা রক আমাদের নিয়ে যেতে চলেছে। তো সবই ঠিক আছে, রকের সব কথাই মেনে নিচ্ছি যে ঠিক আছে রক আমাদের থেকে আরও 20 কদম আগে আগে চলে, রক আমাদের থেকে আরও বেশি ভাবে, রক জানে এরপর কী হবে। কিন্তু সমস্যাটা না এখানে এটাই হয়ে গেছে যে স্টোরি লাইনটা সত্যি আর কোনো মানে দাঁড়াচ্ছে না এরপর থেকে। মানে এরপর যাই হোক না কেন আমাদের এটাই বলতে হবে যে নেটফ্লিক্সে যা হয়েছিল সেটা জাস্ট আমাদের ভুলে যেতে হবে, আর সেটার কোনো মানে ছিল না। এবার ঠিক আছে রকের উপর আমাদের বিশ্বাস আছে, রক হয়তো পরে এসে এমন কিছু করবে যখন বললো বাবা বাবা যা হয়েছিল সব তো ঠিকই আছে, সব ঠিকঠাক চলছে। কিন্তু এটাই আর কি ব্যাপার। তো এই জন্যই সবাই আর কি একটু রেগে গেছে, আর সবাই বলছে যে এটা রক ঠিক করলো না, যেটার সাথে আমিও কিছুটা হলেও এগ্রি করি। এবার আসি রক আর রোমান রিংসের কথা। আমরা দেখলাম যে রক আর রোমান রিংসের মধ্যেও সব কিছু ঠিকঠাক ছিল। এবার এই ব্যাপারটাকে একবারের জন্য তবু মেনে নেওয়া যায়, কারণ লাস্ট টাইমও আমরা দেখেছিলাম রক রোমান রিংসের সাহায্যই করেছিল, রক রোমান রিংসের সাথে টিম আপ করেছিল, আর রক রোমান রিংসের ফ্যামিলি মেম্বার। তো রক আর রোমান রিংসের স্টোরি যে এখনই শুরু হবে তার কোনো মানে নেই। তো রক যদি রোমান রিংসের সাথে কিছুদিন পর স্টোরি শুরু করতে চায় তাহলে রক আপাতত যা করেছে সেটাকে মেনে নেওয়া যায়, যে ঠিক আছে এখন ট্রাইবাল চিফ হিসেবে রক অ্যাকনলেজ করে নিচ্ছে, পরে রোমান রিংসের উপর টার্ন করবে। যদিও এখানেও কিন্তু সেন্স বানাচ্ছে না, এখানেও যদি রক রোমান রিংসের উপর অ্যাটাক করতো তাহলে ফিউচারে রক আর রোমান রিংসের স্টোরি লাইনও খোলা থাকতো। কিন্তু ঠিক আছে এটাকে ডাব্লিউডাব্লিউ একটু ডিলে করতে চায়, রক আর রোমান রিংসের মধ্যে সম্পর্ক ভালো দেখিয়েছে, এটা মেনে নেওয়া যায় কারণ তারা ফ্যামিলি মেম্বার। কিন্তু সত্যি বলতে রক আর কোডি রোডসের মধ্যে এত ভালো সম্পর্ক দেখানো সত্যি কোনো মানে ছিল না। এবার আমরা যদি একবারের জন্য এটাও মেনে নিই যে এখন তো সামনে কোডি রোডস আর কেভিন ওয়েন্সের স্টোরি চলবে, তো এই স্টোরির মাঝখানে রক ঢুকতে চাইছে না, ঠিক আছে এখন না হয় রক ঢুকতো না, কিন্তু সম্পর্কটাকেও এত ভালো দেখানোর কোনো মানে ছিল না। এবার কেন দেখিয়েছে সেটাও আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, সেটারও মানে অন্য দিক থেকে মানে আছে, কিন্তু অ্যাজ আ স্টোরি লাইন পার্সপেক্টিভ সেটা সত্যি কোনো মানে দাঁড়াচ্ছে না। এবার এই রিলেটেডই তোমাদের আরেকটা আপডেট দিয়ে রাখি, যেটা খুব আনফর্চুনেট, আর যেহেতু রক এইসব করেছে তার জন্য এখন একটা আপডেট সামনে বেরিয়ে আসছে যেটা বলছে যে হয়তো এই বছর রাসেলমেনিয়াতে না আমরা রককে দেখতে পাবো না। মানে যারা যারা ভাবছো যে রক যখন ডাব্লিউডাব্লিউতে চলে এসেছে তার মানে রাসেলমেনিয়ায় রকের একটা না একটা ম্যাচ তো আমরা দেখতে পাবোই পাবো, সেটা রোমান রিংসের এগেনস্টে হোক বা কোডি রোডসের এগেনস্টে হোক, যার এগেনস্টে হোক না কেন রকের একটা না একটা ম্যাচ আমরা দেখতে পাবোই। কিন্তু এখন জানা যাচ্ছে এরকম যে রক আসলে এই বছরের রাসেলমেনিয়াতে কোনো ম্যাচ করতেই চায় না। রাসেলমেনিয়াতে যদি রক চলেও আসে তো রক জাস্ট একটা অ্যাপিয়ারেন্সের জন্য আসবে বা কোনো প্রোমো কাট করতে আসবে, কোনো ম্যাচে রক ইনভলভ হবে না। এইটা আপাতত এখনকার নিউজ থেকে জানা যাচ্ছে। আর আরেকটা নিউজ এরকমও বলছে যে রক এই কারণেই এই বছর রাসেলমেনিয়াতে কোনো ম্যাচ করতে চাইছে না, কারণ এই বছরটা জন সিনার বছর, আর রক চাইছে এই বছর রাসেলমেনিয়াতেও পুরো ফোকাস জন সিনার ম্যাচের উপর থাকুক। তাই জন সিনার ম্যাচ থেকে সে নিজের ম্যাচে কোনো ফোকাস টানতে চাইছে না। তো সেই কারণে রক এই বছরের রাসেলমেনিয়া অন্তত কোনো ম্যাচে কম্পিট করবে না। তো এইটা আপাতত একটা রিপোর্ট বলছে, আর তোমরা জানো যে ডাব্লিউডাব্লিউতে রিপোর্ট পরিবর্তন হতে কোনো সময় লাগে না, আজকে একটা রিপোর্ট আসছে একটু পরেই আরেকটা রিপোর্ট আসবে, কালকে রিপোর্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো এটা তো হতেই থাকে। তো রাসেলমেনিয়া আস্তে আস্তে হয়তো আমরা একটা ভালো খবরও পেতে পারি যে না এসব যা রিপোর্ট আসছিল এটা চেঞ্জ হয়ে গেছে আর রকের কোনো না কোনো ম্যাচ আমরা রাসেলমেনিয়া দেখতে পাবো, সেটা হতেই পারে। কিন্তু আপাতত এটাই জানা যাচ্ছে যে যেহেতু রকের এই বছর রাসেলমেনিয়াতে কম্পিট করার কোনো প্ল্যানই নেই, তো সেই কারণেই রক যা করার সেটা করেছে। এবার আমি সত্যি বলতে এই রিপোর্টটায় খুব একটা বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় যে আমরা রাসেলমেনিয়াতে রকের একটা না একটা ম্যাচ হয়তো দেখতে পেয়ে যাবো এই বছর, কারণ
রক আর রোমান রেন্সের ম্যাচ এমনি অনেকদিন ধরে পেন্ডিং হয়ে আছে। আমার মনে হয় রক আর রোমান রেন্স এই বছর হবে না, ওইটা হলে পরের বছরই হবে। কিন্তু রক আর কোডি রোডসের যে ম্যাচটা আছে সেটা আমার মনে হয় এই বছরই কোনো না কোনোভাবে হয়ে যেতে পারে, আনটিল অ্যান্ড আনলেস ডাব্লিউডাব্লিউই জন সিনা ভার্সেস কোডি রোডসকে একদম প্ল্যানে ফিক্স করে নেয়। যদি সেটা করে নেয় তাহলে রকের এই বছর রাসেলমেনিয়াতে আসার চান্স সত্যি কম। কিন্তু যদি জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ না হয় তাহলে আমার মনে হয় রক ভার্সেস কোডি রোডস এই বছরই আমরা দেখতে চলেছি। এবার তোমরা বলো, তোমরা কোন ম্যাচটা দেখতে বেশি এক্সাইটেড হবে, রক ভার্সেস কোডি রোডস নাকি জন সিনা ভার্সেস কোডি রোডস, যেখানে জন সিনা 70 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হতে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর আজকে একটু শরীরের অবস্থা খারাপ ছিল, তাই সেই কারণে একটু ভিডিওতে এনার্জিও হয়তো কম লেগেছে তোমাদের, তো সেটার জন্য ক্ষমা করো। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।